শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে মাধ্যমিক 2026-এ যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী তাদের জন্য আমাদের এই ভিডিওতে স্বাগত। আজকে আমরা ক্লাসে আলোচনা করে নেব তোমাদের একটি অন্যতম কবিতা আছে। কবিতাটি বেশ কঠিন এবং খুবই সুন্দর, যেখানে একটা প্রতিবাদের ভাষা আছে, যেখানে আছে অত্যাচারের কথা, আছে মানুষের পাশে দাঁড়ানো। সময়কালটা হলো 1937 সাল। আর এই 1937 সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতাটি রচনা করেন। আফ্রিকা আফ্রিকা কবিতাটা রাখেন কার অনুরোধে? অবনীশ চন্দ্র খাসনবিশের অনুরোধে এই কবিতাটি রচনা করেন। এখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে 1937 সালে আফ্রিকার ওপরে চলছে ইউরোপের অত্যাচারী বর্বর একটা জাতি, শ্বেতাঙ্গ জাতি। সেই জাতি আমাদের আফ্রিকার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং আফ্রিকার যাবতীয় সম্পদ তারা লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যায়। একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা আফ্রিকার মধ্যে। আফ্রিকা বিশ্বভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম। ঠিক এই পটভূমিতে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন আমাদের এই আফ্রিকা কবিতাটি। এটাই ছিল আফ্রিকা কবিতার পটভূমি। এবার আমরা আসবো এই আফ্রিকা কবিতার মধ্যে দিয়ে কবি আসলে কি বলতে চেয়েছেন। ভিডিওটি দেখতে থাকো, স্কিপ করো না। অবশ্যই এই ভিডিওটি শুনে তোমাদের যাবতীয় প্রশ্নের সমস্যার সমাধান হবে আমরা আশা রাখছি। আমরা ক্লাস বোর্ডে যে কথাটা তোমাদের বলছিলাম 1937 সাল, আর এই সময়কালে এই যে আফ্রিকার যে দুরবস্থা, আফ্রিকার উপরে হায়নার দলের হামলা, তার একটা নগ্ন রূপ কবি তুলে ধরেছেন। আর এই আফ্রিকা কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা, যে কবিতায় আফ্রিকার সৃষ্টি এবং নিঃসঙ্গতা তুলে ধরা হয়েছে। তাই কবিতার শুরুতে আমরা দেখি আফ্রিকার ভৌগোলিক সৃষ্টির ইতিহাস, এবং সেই সাথে দেখছি পৃথিবী যখন নতুন, তখন রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিল আফ্রিকাকে, যার ফলে আফ্রিকা গোটা বিশ্ব থেকে একটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম বা বিচ্ছিন্ন হয়ে গেছে। আর সেই আফ্রিকার উপরে ঢাকা পড়েছে রহস্যময় একটা আবরণ। আর সেই ঢাকা পড়ে যাওয়ার কারণে কবিকে আমরা বলতে শুনি, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা কৃপণ আলোর অন্তপুরে। কি সাংঘাতিক কথা! আবার বলছি, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা কৃপণ আলোর অন্তপুরে। এই যে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল একটা অসভ্য বর্বর, যারা আফ্রিকাকে নষ্ট করে দিল, যার ফলে এই আফ্রিকা দীর্ঘকাল ধরে একটা নিভৃত অবসরে প্রকৃতির রহস্যময় পরিবেশের মধ্যে থেকে নিজেকে আত্মরক্ষা করেছে বা আত্মরক্ষা করতে চেয়েছে এই আফ্রিকা, যেখানে বনস্পতির ছায়ায় গোটা আফ্রিকা ঢাকা পড়ে যায়, যার ফলে নিজেকে এই বাইরের জগৎ থেকে রক্ষা করার একটা আমূল প্রয়াস আমরা দেখতে পাই। আর সেখানে শুধু আফ্রিকাকে নেই, গোটা আফ্রিকার স্থল, জল, আকাশ সব কিছু কিন্তু তারা ছিনিয়ে নিয়ে গেল। এবং প্রকৃতির যে উগ্রতাকে কবি এখানে তুলে ধরেছেন, যার দ্বারা আফ্রিকা সেটাকে জয় করতে চেয়েছে। তাই কবিকে আমরা বলতে শুনি, বিদ্রুপ করেছিলেন বিশ্বনাকে বিদ্রুপের ছদ্মবেশে। কবিতার দ্বিতীয় অংশে আমরা আশ্চর্যভাবে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম,
ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তি অর্থাৎ যারা শ্বেতাঙ্গ, তারা তাদের নিষ্ঠুর অত্যাচারের ছবি কবি এই আফ্রিকা কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছেন, যেখানে তারা আফ্রিকার যাবতীয় সম্পদ লুণ্ঠন করেছে এবং বলা যেতে পারে আফ্রিকাকে লোহার শিকল দিয়ে বন্ধন করেছে। আর এই কারা করেছে? সভ্য মানুষের দল। কারা? যারা অসভ্য ইউরোপীয় শ্বেতাঙ্গরা, যারা আফ্রিকার মানুষকে পুরো দলদাসে তারা পরিণত করলো। আর আফ্রিকার বনস্পতির অন্ধকারে গোটা আফ্রিকা তখন ঢাকা পড়ে যায় বনস্পতির ঘন অন্ধকারের মধ্যে দিয়ে। যখন আফ্রিকার মানুষগুলিকে দলদাসে পরিণত করে ইউরোপীয়রা, তখন গোটা আফ্রিকা এক গভীর জঙ্গলের ছায়া আবরণে ঢাকা পড়ে যায়। আর তার থেকেই তো উঠে আসতে চেয়েছে এই আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষগুলি, যারা সরল নিষ্পাপ। তাই কবি এখানে বলছেন, এলো ওরা লোয়ার হাত কড়া নিয়ে, নখ জাতের তীক্ষ্ণ তোমার নেগড়ের চেয়ে। আসলে এই সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচারে আফ্রিকার মাটি রক্তে এবং চোখের জলে আজ কর্দমাক্ত হয়ে উঠেছে। আর ঠিক সেই সময় কি হচ্ছে? ইউরোপের মন্দিরে তখন ঘণ্টা বাজছিল, আর শিশুরা মাতৃকোলে তারা ঘুমিয়ে পড়েছে। আবার মাতৃকোলে কোনো কোনো শিশু আবার খেলাও করছে। অর্থাৎ একদিকে আফ্রিকার বুকে চলছে অমানবিক ধ্বংসলীলা, আবার অন্যদিকে এই যে সভ্য জগৎ, তার সেই সভ্য জগতের নৃশংসতা, অসভ্যতা দেখো এই পৃথিবী কিন্তু সেদিন উদাসীন ছিলেন। তাই কবি বলছেন, সভ্য বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। কবিতার শেষ পর্বে আমরা আশ্চর্যভাবে লক্ষ্য করলাম সন্ধ্যা, অর্থাৎ আসন্ন সন্ধ্যার যে অশুভ সংকেতের কথা, এই কথা বলেছেন। অর্থাৎ গোটা আফ্রিকা গভীর জঙ্গলের ছায়ায় ঢাকা পড়েছে, আবার আসছে সন্ধ্যা। তার মানেও এখানেও উঠে এসেছে একটা অন্ধকারের পরিবেশ, যে পরিবেশের মধ্যে দিয়ে গোটা বিশ্ব থেকে আফ্রিকা যেন কোথায় যেন তলিয়ে যেতে চলেছে এক অন্ধকার গুহার মধ্যে, যেখান থেকে বেরিয়ে আসার পথ কিন্তু নেই। তবু বেরিয়ে আসতে হবে মানুষকে। অর্থাৎ ক্রমশ এই আফ্রিকা ধ্বংসের দিকে, ধ্বংসলীলার দিকে এগিয়ে চলেছে। আর তখন কবি কি বলছেন? মানহারা মানবী, অর্থাৎ অপমানিত আফ্রিকার কাছে দাঁড়াতে চেয়েছেন মানুষকে। এই অপমানিত আফ্রিকার পাশে দাঁড়াতে বলেছেন, কারণ হিংস্রতার যুগে একমাত্র ক্ষমাই পারে শেষ পুণ্যবাণী শোনাতে। তাই কবিকে বলতে শুনি, দাঁড়াও ওই মানহারা মানবী দ্বারে, বলো ক্ষমা করো। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। আমরা এবার শেষ করব। শেষটা তোমরা এইভাবে করবে। পরিশেষে আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকার কবিতা সভ্যতার মুখোশধারী শ্বেতাঙ্গদের বর্বরতাকে তিনি তীব্রভাবে ধিক্কার জানিয়েছেন। আর আফ্রিকার এই পরিস্থিতির সময়ে কবি লাঞ্ছিত আফ্রিকার পাশে দাঁড়িয়েছে। আসলে কি জানেন তো, বিশ্ব মানবতা ও শৃঙ্খলিত জাতির এক মুক্তির জোরালো আহ্বান হলো আমাদের এই আফ্রিকা কবিতাটি, যেখানে সভ্য সমাজের, সভ্য দেশের এক বর্বরতা, নগ্ন বর্বরতার রূপ তুলে ধরেছেন। তাই কবি
এই অসময়ে আফ্রিকা পাশে দাঁড়ানোর জন্য গোটা বিশ্বকে আহ্বান জানিয়েছেন। তাই 1937 সালে আমরা দেখতে পাচ্ছি যে অবিনাশ চন্দ্র খাসনবিশের যে অনুরোধ, সেই অনুরোধে তিনি এই কবিতাটি তিনি লিখেছেন। আশা করি তোমাদেরকে মনের মতো করে আমরা বলার চেষ্টা করেছি। আর যদি পারি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আগামী কোনো একটা সময়ে নিঃসন্দেহে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। নমস্কার।